হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের 48 নম্বর ক্লাস। আজকের আলোচনা হতে চলেছে দ্য ওয়ে অফ সলিউশনের টিডব্লিউএস একাডেমি অ্যাপ। যদি তোমরা ডাউনলোড না করে থাকো তো অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা ভর্তি হলে আমাদের কাছ থেকে পেইড ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটস এবং তোমাদের বেসিক ক্লিয়ার করতে পারবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। সমস্ত রুটিন এবং লিঙ্কস পেতে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবে না। দ্রুত প্রথম প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, কমেন্ট করে এই প্রশ্নটার উত্তর সকলে জানিয়ে দাও। প্রথম প্রশ্নের উত্তরটা কি হতে চলেছে, উত্তরটা করো দেখি। নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল হিন্দু প্যাট্রিয়টে, সংবাদ প্রভাকরে, স্টেটসম্যানে এবং ইংলিশম্যানে। এখানে বিভিন্ন পত্র পত্রিকা বা জার্নালের নাম দেওয়া আছে। এর মধ্যে কোনটিতে নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে কিন্তু প্রথম নীল বিদ্রোহটা প্রচারিত হয়েছিল। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে জেনে রাখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার এটা 1853-তে প্রকাশিত হয় এবং এটার যিনি প্রকাশক ছিলেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ হচ্ছে এর প্রথম সম্পাদক বা প্রকাশক ছিল। কিন্তু এখানে অনেকে বলবে স্যার হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাহলে কে ছিল, তাই না? সো মনে রাখবে তিনি তৎকালীন সময়ে হিন্দু প্যাট্রিয়টের কিন্তু সম্পাদক ছিলেন। নেক্সট, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WWF এটার পুরো কথা কি? এটার পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সদর দপ্তর কোথায়? প্রথম প্রশ্নের এটার উত্তর কি হচ্ছে দেখো। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে গ্ল্যান্ড। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে এটা অবস্থিত। নেক্সট প্রশ্ন, জলের উপর মোটর নৌকা দ্বারা উৎপাদিত তরঙ্গ কিরূপ হয়? জলের উপর মোটর নৌকা দ্বারা, যেগুলো মোটর চালিত বোট হয়, তার দ্বারা উৎপাদিত তরঙ্গ কি প্রকৃতির হয়? বিভিন্ন তরঙ্গের এখানে নাম দেওয়া আছে, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ এবং নিশ্চল। অ্যান্সার হচ্ছে অপশন সি, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুই ধরনের তরঙ্গই সৃষ্টি হয়। কে সিঁড়ি থেকে পড়ে মারা যান? কয়েকজন শাসকের নাম দেওয়া আছে, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক, সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট হুমায়ুন। এখানে দুইজন সুলতানি যুগের শাসক, তুগলক বংশ এবং দাস বংশের শাসকের নাম দেওয়া আছে এবং তার সঙ্গে দুজন মুঘল সম্রাটের নাম দেখতে পাচ্ছি আমরা। সো এর মধ্যে সিঁড়ি থেকে পড়ে কে মারা গেছিলেন? অ্যান্সার হচ্ছে সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন সম্রাট হুমায়ুন। হুমায়ুন ইনি কিন্তু মুঘল যুগের দ্বিতীয় শাসক ছিলেন, অর্থাৎ বাবরের পুত্র ছিলেন। বাবরের পরবর্তী সময়ে তিনি মুঘল সম্রাট হন এবং এনার প্রকৃত নাম হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ। নাসির উদ্দিন মোহাম্মদ হচ্ছে তার নাম ছিল। এবং আরো একটা জিনিস মনে রাখবে, এই যে হুমায়ুন, এই হুমায়ুন শব্দটার কিন্তু একটা আলাদা অর্থ আছে। যেমন তোমার আহ বাবর শব্দের একটা অর্থ ছিল, বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। তেমনি হুমায়ুন শব্দের একটা অর্থ ছিল, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। এটা একটু মনে রাখবে। আচ্ছা, এখানে মুঘল সম্রাট হুমায়ুন তিনি গ্রন্থগার, তার যে লাইব্রেরি ছিল, তার তার যে সিঁড়ি ছিল সেখান থেকে পড়ে মারা গেছিলেন। কবে মারা যান? তিনি মারা যান 1556 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। 1556-তে তার মৃত্যু হয়। আরো একটা জিনিস, তার যে টম বা তার সমাধি কোথায়? হুমায়ুনের সমাধিটা কোথায়? এখান থেকে আমরা বিভিন্নবারে প্রশ্ন আসতে দেখেছি। হুমায়ুনের সমাধিটা কিন্তু আমাদের ভারতের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ভারতের যে 43 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটা কিন্তু টম্ব অফ হুমায়ুন। হুমায়ুনের সমাধিটা দিল্লিতে আছে, দিল্লিতে অবস্থিত।
আর হুমায়ুনের সমাধির যিনি নির্মাতা ছিলেন, তার নির্মাতা ছিলেন বেগা বেগম। বেগা বেগম তার স্ত্রী, বা ইনি হাজি বেগম নামে পরিচিত ছিলেন, একই ব্যক্তির নাম। বেগা বেগম বা হাজি বেগম তিনি নির্মাণ করেছিলেন হুমায়ুনের সমাধি। এটা কোথায় আছে? দিল্লিতে আছে। কোন পদার্থ স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? দেখো, বিভিন্ন ধাতব দূষণের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। সো এখানে কোনটির দূষণের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়? যদি আমরা দেখি পারদ দূষণ, খুবই বেশি পরিমাণে পারদ দূষণ হলে কিন্তু সেক্ষেত্রে তোমার হাত পায়ে তোমার হচ্ছে বেঁকে যায় বা ইত্যাদি ধরনের মিনামাটা রোগ দেখা যায়, তাই না? তারপরে ফ্লুরোসিসের ফলে তোমার হচ্ছে যে ফুসফুসের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বা ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু সেখানে ফ্লুরোসিস রোগ হয়ে থাকে। সো এখানে কোন পদার্থটি সীসা দূষণ বা সীসা পদার্থটি বা সীসা ধাতুটির দূষণের কারণে কিন্তু স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? সীসা, এটার কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। একজন হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? কোন রাজ্যের, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের বিচারপতি তিনি অবসর নেবেন কোন বয়সে? তার একটা বয়সের সময়সীমা আছে। হাইকোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন ৬২ বছর বয়সে। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন 65 বছর বয়সে। এটা একটু মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হলে 65। ভারতের বৃহত্তম হিমবাহ হলো কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? দারুণ একটা প্রশ্ন। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে এখানে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন। সিয়াচেনটা আছে কোথায়? এটা কারাকোরাম পর্বতে আছে। ঠিক আছে, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত আছে। কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়? বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত? শিমুক, রাজারাজ চোল, গৌতমীপুত্র সাতকর্ণী, দেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিভিন্ন শাসকদের নাম দেওয়া আছে। শিমুক, ইনি একজন সাতবাহন শাসক ছিলেন, ইনি চোল শাসক, ইনি মৌর্য শাসক, ইনি একজন গৌতমীপুত্র সাতকর্ণী একজন সাতবাহন শাসক ছিলেন। বিন্ধ্য অধিপতি কাকে বলা হতো? এটা গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হতো বিন্ধ্য অধিপতি। এবং গৌতমীপুত্র সাতকর্ণী তিনি ছিলেন সাতবাহন বংশের কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজা। ওকে, তাকে বিন্ধ্য অধিপতি নামে ডাকা হতো। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদনকারী রাজ্য কোনটি? অ্যাজ পার 2024 সাল অনুসারে। ওকে, ভারতের বৃহত্তম তেল উৎপাদনকারী মানে ভারতে কোন কোন রাজ্যটি সবচেয়ে বেশি তেল উৎপাদন করে থাকে? এখানে ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেলের কথা বলা হচ্ছে। বিভিন্ন রাজ্যের নাম দেওয়া আছে 2024 সাল অনুসারে। অ্যান্সার হবে এখানে রাজস্থান রাজ্য সব থেকে বেশি কিন্তু তেল উৎপাদন করে থাকে। ওকে, এছাড়া যদি দেশ বলা হয় দেশ, তাহলে অ্যান্সার হবে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি কিন্তু তেল উৎপাদন করা রেকর্ড করেছে 2024 অনুসারে। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীদের মধ্যে বা কোন প্রাণীর মধ্যে? এই ধরনের প্রশ্ন ডব্লিউএপি, ক্লার্কশিপ, ফুড এসআই এই ধরনের পরীক্ষাতে প্রচুর দিয়ে থাকে বিভিন্ন গমন পদ্ধতি সম্পর্কে প্রশ্ন। সিলিয়ারি গমনটা এটা একটা প্রাণীর গমন পদ্ধতির নাম। সো এই গমনটা কোন প্রাণীর দেখা যায়? অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, ইউগ্লিনা। দেখো, প্রথমে এদের একটু গমন অঙ্গ সম্পর্কে বলে রাখি। গমন অঙ্গ এদের কি? অ্যামিবার গমন অঙ্গের নাম কি? আমরা জানি ক্ষণপদ বলা হয় অ্যামিবার গমন অঙ্গকে। একদমই সহজ ভাষাগুলো ইউজ করব আমরা এখানে। দেন হচ্ছে অ্যামিবার যদি আমরা গমন পদ্ধতি দেখি, তার গমন পদ্ধতি কি? তার গমন পদ্ধতি হচ্ছে অ্যামিবয়েড গতি। অ্যামিবয়েড গতি হচ্ছে তার
গমন পদ্ধতির নাম বা তার কিন্তু অ্যামিবয়েড গতি দেখা যায়। প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি? এর গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া। এবং এখানে কিন্তু আমরা সিলিয়ারি গমন দেখতে পাই প্যারামোসিয়ামের ক্ষেত্রে। হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা, তার গমন অঙ্গের নাম। এবং এর গমন পদ্ধতির নাম হচ্ছে লুপিং। লুপিং পদ্ধতিতে কিন্তু গমন করে থাকে হাইড্রা। ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা। এবং আমরা ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাই ফ্যাজেলীয় গমন। যেমন সিলিয়ারি দ্বারা প্যারামোসিয়াম গমন করে থাকে, তাকে আমরা সিলিয়ারি গমন বলি, তেমনি ফ্যাজেলা দ্বারা ইউগ্লিনা গমন করে এবং সেটাকে আমরা ফ্যাজেলীয় গমন বলে থাকি। ওকে, নেক্সটটাতে আসো দেখি। নেক্সট পরের প্রশ্নতে আসবো। পরের প্রশ্নটা স্ক্রিনে দেওয়া হচ্ছে। পরেরটা একটা হোমওয়ার্ক তোমাদের থাকবে। এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল হিসেবে কে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন? বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর কথা বলা হচ্ছে। বিএসএফ এর সম্প্রতি কে ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন? সকলে কিন্তু এই প্রশ্নটার কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে। আই হোপ তোমরা সকলে এটার সঠিক উত্তর করবে। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন? অধীনতামূলক মিত্রতা নীতিটা কে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন? আচ্ছা, তার আগে একটা জিনিস বলো, এই অধীনতামূলক মিত্রতা নীতিটা চালু করেন কে? চালু করেন কে এটা? মনে রাখবে, এটা চালু করেছিলেন যিনি, তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এবার তিনি কবে এটা চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতিটা? এটা হচ্ছে 1798 খ্রিস্টাব্দে তিনি এটা কিন্তু চালু করেছিলেন বা এটা লাগু করেছিলেন। ওকে, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির এই অধীনতামূলক মিত্রতা নীতিটা প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। আর 1798 প্রথম হায়দ্রাবাদের নিজাম এটা স্বাক্ষর করেন। সাহারা মরুভূমির উষ্ণ বায়ু প্রবাহকে কি বলা হয়? সাহারা মরুভূমি অঞ্চলে একটা উষ্ণ শুষ্ক কষ্টদায়ক বায়ু প্রবাহ হয়ে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? দেখো, এখানে যে বায়ুগুলোর দেওয়া আছে এগুলো সবই উষ্ণ প্রকৃতির বায়ু। সবগুলির প্রকৃতি হচ্ছে উষ্ণ শুষ্ক প্রকৃতির। যেমন লু, এটা একটা উষ্ণ কষ্টদায়ক বায়ু, এটা উত্তর ভারতে প্রবাহিত হয়। উত্তর ভারতে প্রবাহিত হয়। আধিটাও এটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম বা উত্তর ভারতে এটা প্রবাহিত হয়। উত্তর ভারতে বলতে উত্তর পশ্চিম ভারত বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে পশ্চিম উত্তর দুটো কথাটাই ইউজ করতে হবে। যেমন পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিম অংশ, এই যে অঞ্চলে এখানে প্রবাহিত হয়। চিনুক কোথায় প্রবাহিত হয়? আর সিরক্কো কোথায়? সিরক্কোটা কিন্তু সাহারা মরুভূমির অঞ্চলে প্রবাহিত হয়। সাহারা মরুভূমির উপর দিয়ে এটা প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরের দিকে যায় এবং সেখান থেকে এটি ইউরোপে কিন্তু প্রবেশ করে। ওকে, আচ্ছা, এই চিনুক বায়ুটা হচ্ছে, এটাও কিন্তু উষ্ণ প্রকৃতির বায়ু। এটা উত্তর আমেরিকাতে প্রবাহিত হয় এবং এটাকে তুষার ভক্ষক বলা হয় উষ্ণ প্রকৃতির হওয়ায়। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে যে প্রেইরি তৃণভূমি অঞ্চল আছে সেখানে কিন্তু এটা সেখানকার বরফগুলো গলিয়ে দেয় এবং চাষাবাদের জন্য উপযুক্ত করে দেয়। সো এটাকে চিনুককে কিন্তু বলা হয় তুষার ভক্ষক বা তুষার খাদক। বৃক্কের গঠনগত কার্যগত একককে বলে নিউরন, নেফ্রন, নিউরোগ্লিয়া এবং মস্তিষ্ক। কি বলা হয়? বৃক্ক যে থাকে আমাদের কিডনি, বৃক্ক, এর গঠনগত কার্যগত এককের নাম কি? বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম নেফ্রন। আর নিউরনটা হচ্ছে স্নায়ুর গঠনগত কার্যগত একক। ওকে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয়ে থাকে 7 এপ্রিল। 7 এপ্রিল, অপশন বি। কেন 7 এপ্রিল? কারণ এই দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি হু,
হু এই দিনে কিন্তু স্থাপিত হয়েছিল। হু স্থাপিত হয় কবে? এই 7ই এপ্রিল 1948-এর 7ই এপ্রিল স্থাপিত হয়। এই কারণে এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। এবং এটার হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রচুর পরীক্ষাতে এটা এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। সুইজারল্যান্ডের শহর জেনেভাতে অবস্থিত এর হেডকোয়ার্টার। সর্বভারতীয় কিষাণ সভা কোন বছরে গঠিত হয়? এটা একটা রাজনৈতিক দল ছিল, অল ইন্ডিয়া কিষাণ সভা। সরি, AIKS, অল ইন্ডিয়া কিষাণ সভা। সর্বভারতীয় কিষাণ সভা এটা গঠিত হয়েছিল 1936 সালে, ওকে, 1936-এ। আচ্ছা, গঠন করেন কে বা এটার প্রতিষ্ঠাতা ছিল কে যদি বলা হয়, বা এটা কিন্তু বলা হতে পারে, এটা গঠন করেছিলেন কে? অল ইন্ডিয়া কিষাণ সভা বা সর্বভারতীয় কিষাণ সভা কে গঠন করেন? অ্যান্সার হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। তিনি সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত করেছিলেন। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যারা জানো না তাদের জন্য আরো একবার বলবো, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমরা যদি এখনো না ভর্তি হয়ে থাকো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে। এখানে ভর্তি হলে আমাদের স্যারেরা, অভিজ্ঞ টিচাররা এখানে তোমাদের থিওরি একদমই ধরে ধরে ক্লাস করাবে। যাদের থিওরি ক্লিয়ার নেই অবশ্যই যুক্ত হয়ে আমাদের কাছ থেকে থিওরি ক্লিয়ার করতে পারো। সমস্ত প্র্যাকটিস সেট এখানে পাবে বা ফ্রি টেস্ট এখানে দেওয়া হবে। তো অবশ্যই এখনো যারা ডাউনলোড করোনি ডাউনলোড করে কিন্তু নিজের নাম এনরোল করবে আর ভর্তি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, মোনালিসা চিত্রটি অঙ্কন করেন কে? মোনালিসা একটা বিখ্যাত চিত্র, এটাকে তোমার ফ্রান্সের লুভার মিউজিয়ামে কিন্তু রাখা আছে এবং একটা মানে অবিশ্বাসনীয় একটা কিন্তু চিত্রকর্ম এই মোনালিসা চিত্রকর্মটি। মোনালিসা চিত্রকর্মটি অঙ্কন কে করেন? এটা অঙ্কন করেছিলেন যিনি, তিনি হচ্ছেন দ্য ফেমাস ফেমাস একজন পেইন্টার, নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি একজন ইতালীয় ছিল, ইতালীয় একজন পেইন্টার ছিল, তিনি এটা কিন্তু অঙ্কন করেছিলেন। নেক্সট ইজ, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? জাহাজ ভাঙার কারখানা বলা হয় গুজরাটের কোন শহরটিকে? গুজরাটের বিভিন্ন বন্দরের মধ্যে আলং বন্দরটা জাহাজ ভাঙার কারখানা হিসাবে পরিচিত, শিপ ব্রেকিং ইয়ার্ড বলা হয় ওটাকে। নিম্নলিখিত কোন রংটি অলিম্পিক গেমসের প্রতীকী রিংয়ের 5টি রং লাল, নীল, সবুজ, হলুদ এবং এর পঞ্চম রংটি কোনটি? দেখো, অলিম্পিকের যে প্রতীক আছে, অলিম্পিকের প্রতীকে এরকম 5টি রিং থাকে, 5টি রিং পরস্পরের সঙ্গে এরকম লেগে থাকে, 5টি রিং কিন্তু থাকে। 5টি রিং কেন থাকে? 5টি রিং 5টি মহাদেশকে প্রতিনিধিত্ব করে থাকে। পৃথিবীর মধ্যে 6টি মহাদেশ আছে কিন্তু এখানে 5টি মহাদেশ কথাটি মানে 5টি রিং 6টি মহাদেশকেই রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। সো এখানে কোন রংটি বাদ গেছে? দেখো এখানে রং আছে লাল, নীল, সবুজ, হলুদ এবং কালো। একটু তোমাদের বলে রাখি এই রংগুলো কোন রংটি কোন মহাদেশকে প্রতিনিধিত্ব করে। যেমন হলুদ রংটা, প্রথমে আমরা বলবো হলুদ রংটা এটা এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে। নেক্সট হচ্ছে কালো, যেটা বলছিলাম অ্যান্সার কালো, কালোটা আফ্রিকাকে প্রতিনিধিত্ব করে, আফ্রিকাকে প্রতিনিধিত্ব করে। আর একটা হচ্ছে নীল রং, নীল রংটা প্রতিনিধিত্ব করে ইউরোপকে, ওকে। নীল রংটা কোথায়? ইউরোপ। আরেকটা হচ্ছে সবুজ রং আছে এখানে, দেখো এই যে সবুজটা আছে না, এই যে সবুজ, সবুজটা কাকে প্রতিনিধিত্ব করে? সবুজটা প্রতিনিধিত্ব করে ওশিনিয়া মহাদেশকে, মহাদেশকে প্রতিনিধিত্ব করে। আরেকটা হচ্ছে লাল রং, লালটা কেন আমি লাস্টে লিখছি একটু বলি। লাল রংটা কিন্তু দুটো মহাদেশকে প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এটাকে একত্রে আমেরিকা বলা হয়, আমেরিকা।
মহাদেশ। এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটো আলাদা আলাদা কন্টিনেন্ট, এদের দুটোকেই কিন্তু রিপ্রেজেন্ট করে লাল রংটা, ঠিক আছে। সো এখানে এই হচ্ছে কয়েকটা রং এবং কোন মহাদেশকে কোনটি প্রতিনিধিত্ব করে। বিশেষ করে হলুদ রংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এখান থেকে প্রশ্ন। হলুদ রংটা বা এশিয়া মহাদেশকে কোন রিংটি প্রতিনিধিত্ব করে, সেটা হলুদ রং। পারাক্কালে গ্রুপ অফ মনুমেন্টসকে নির্মাণ করেন বা কারা নির্মাণ করেছিলেন? দেখো, পারাক্কাল গ্রুপ অফ মনুমেন্টস এটা একটা ঐতিহাসিক স্থাপত্য। এই স্থাপত্যটা একটা ভারতের কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল 1987, 1887 সালে। অ্যান্ড এই পারাক্কাল গ্রুপ অফ মনুমেন্টসটা অবস্থিত কোথায়? এটা কর্ণাটক রাজ্যে আছে। এটা কোথায়? কর্ণাটকে। এবং এটা নির্মাণ করেছিল চালুক্য রাজবংশ। কারা নির্মাণ করে? চালুক্য রাজবংশ নির্মাণ করেছিল এই গ্রুপ অফ মনুমেন্টস পারাক্কালে। ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? ইবন বতুতা বা ইবনে বতুতা কে ছিলেন? একজন পরিব্রাজক ছিলেন, একজন দার্শনিক ছিলেন, একজন, তাই না? সো এই ইবন বতুতা একজন স্কলার ছিলেন। তো তিনি ভারতে আসেন কার শাসনকালে? তিনি কিন্তু ভারতের বাসিন্দা ছিলেন না, অন্য দেশ থেকে তিনি ভারতে এসেছিলেন। কোন দেশ থেকে আসেন? মরক্কো থেকে। একটা আফ্রিকার দেশ মরক্কো, সেই মরক্কো থেকেই ভারতে আসেন তিনি। ওকে। সো তিনি যখন ভারতে আসেন তখন ভারতে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ছিল। মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। পরবর্তীতে তিনি দিল্লির কাজী হিসাবেও নিযুক্ত হয়েছিলেন, এটা মনে রাখতে হবে। কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে? লর্ডসে। এগুলো কিন্তু এক একটা ক্রিকেট গ্রাউন্ডসের নাম। লর্ডস, ইডেন গার্ডেন্স যেটা কলকাতায় আছে, ওয়াংখেড়ে ইন মুম্বাই। ওয়াংখেড়ে কোথায় আছে? মুম্বাই। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। তারপরে আহ, ইডেন গার্ডেন্স ইন কলকাতা। কলকাতা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসটা কোথায়? এটা লন্ডনে আছে। সো কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল হবে? এটা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডনে আয়োজিত হবে। পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন ফাইন্যান্স কমিশনার, অর্থাৎ যিনি আমাদের অর্থ কমিশনার থাকেন, বর্তমানে আছেন অরবিন্দ পানাগাড়িয়া। এছাড়া অর্থমন্ত্রী যে পদে বর্তমানে আছেন, কে? অর্থমন্ত্রী পদে কে আছেন? নির্মলা সীতারামন, তাই না? আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদে আছেন, আর প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তো এদের মধ্যে কে পার্লামেন্টে বাজেট পেশের সময় সরকারের প্রতিনিধিত্ব করে? রাইট অ্যান্সার ইজ অর্থমন্ত্রী। তিনি কিন্তু পার্লামেন্টে বাজেটটা পেশ করে থাকেন। কে পেশ করেন? অর্থমন্ত্রী পেশ করেন। প্রথম বাজেট কে পেশ করেছিলেন? কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে। যতজন ক্লাস দেখছো সকলকে আমি বলবো, ভারতের প্রথম বাজেট, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিল? কমেন্ট করে জানাবে। অর্নিথোলজি নিম্নলিখিত কোনটি নিয়ে আলোচনা করে? এই যে বিভিন্ন আহ, বিদ্যা, বিভিন্ন কিছুর সঙ্গে সম্পর্কিত বিদ্যা, বিভিন্ন অধ্যয়নের সাথে সম্পর্কিত বিদ্যায় এখান থেকে প্রশ্ন বিগত আসছে, কিন্তু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো ঘাটলেই পাওয়া যায়, সেখান থেকে প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে। সেখানে অর্নিথোলজি নিম্নলিখিত কোনটি নিয়ে আলোচনা করে? পাখি অধ্যয়ন, মাছ অধ্যয়ন, দেন সরীসৃপ ও উভচরের অধ্যয়ন, আর কীটপতঙ্গ অধ্যয়ন। কীটপতঙ্গ অধ্যয়নটা কয়েকদিন আগে মিসলেনিয়াস পরীক্ষাতেও এসেছিল, এটাকে এন্টোমোলজি বলা হয়। এন্টোমোলজি বলা হয় এটাকে। আর সরীসৃপ এবং উভচরের অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি। হারপেটোলজি বলা হয়। দেন হচ্ছে পাখি অধ্যয়নকে কিন্তু অর্নিথোলজি বলা হয়। এখানে অপশন অনুযায়ী অপশন এ ইজ রাইট অ্যান্সার। আরেকটা বাদ গেছে, তাই না? এটা হচ্ছে মাছ অধ্যয়ন। মাছের অধ্যয়নকে কি বলা হয়? ইচথায়োলজি। ইচথায়োলজি বলা হয় এটাকে।
খাতায় নোট করো সকলে। কি বলা হয়? মাছের অধ্যয়নকে ইচথায়োলজি বলা হয়, সরীসৃপ এবং উভচরের অধ্যয়নকে হারপেটোলজি বলা হয়, এন্টোমোলজিটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয়। কোন পত্রিকাটি গান্ধীজি কর্তৃক প্রকাশিত নয়? গান্ধীজি প্রকাশিত করেননি কোন পত্রিকাটি? গান্ধীজি কিন্তু অনেকগুলো পত্রিকা প্রকাশ করেছিলেন। তার প্রথম পত্রিকা ছিল, এখানে প্রথমে আমরা উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে ইন্ডিয়ান মিরর পত্রিকা গান্ধীজি প্রকাশ করেননি। ঠিক আছে, কোনটি প্রকাশ করেননি? অপশন সি ইজ রাইট অ্যান্সার, ইন্ডিয়ান মিরর। এখানে নবজীবন, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন এই সমস্ত পত্রিকা তিনি প্রকাশ করেন। এর মধ্যে ইন্ডিয়ান ওপিনিয়ন তিনি প্রকাশ করেছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে প্রকাশ করেন। কবে প্রকাশ করেন তিনি এই পত্রিকাটি? মনে রাখবে 1903 সালে প্রকাশ করেছিলেন। 1903 সালে দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত হতো এই পত্রিকাটি। নবজীবন পত্রিকাটি তার একদমই জীবনের শেষ দিকে অর্থাৎ 1947-এ প্রকাশিত হয়। এবং আরেকটা হচ্ছে হরিজন পত্রিকা, ভেরি ইম্পর্টেন্ট, হরিজন পত্রিকা, এবং হরিজন সেবক সংঘ নামে তিনি একটা সংগঠনও গড়েছিলেন। সো আমি সেটাতে যাব না, আমরা হরিজন পত্রিকাতে আসবো। হরিজন পত্রিকাটা তিনি প্রকাশ করেন কবে? 1933, 1933 সালে এটা প্রকাশিত হয়। আরও একটা পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, এনিওয়ান কেউ বলতে পারবে? আরও একটা তার পত্রিকা ছিল, কমেন্ট করো সকলে। কোন পত্রিকাটি তিনি আর পত্রিকার মধ্যে তিনি প্রকাশ করেছিলেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকাটিও কিন্তু তার পত্রিকা ছিল। 1919 এটা প্রকাশিত হয়। অল গুড। নেক্সট আমরা পরেরটাতে আসি। সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? নেক্সট কোশ্চেন, 25 নম্বর প্রশ্নটা, সকলে দ্রুত এটার অ্যান্সার করো। সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে থাকে এটা। গান্ধীজিকে জাতির পিতা বলেছেন কে? গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশনস, জাতির পিতা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্ড অপশন ডি ইজ রাইট অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে জাতির পিতা বলেছেন। সম্প্রতি প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে বিখ্যাতি অর্জন করেছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি ইনি কোন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব বা তার খ্যাতি ছিল? শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স, সাহিত্য, সাংবাদিকতা, অভিনয়। কে ছিলেন যামিনী কৃষ্ণমূর্তি? ইনি একজন ভারতের শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন। তিনি শাস্ত্রীয় নৃত্যের দুটি নৃত্য, বিশেষ করে ভারতনাট্যম ভারতনাট্যম নৃত্যশৈলীটা কোথায় বলতো বিকশিত হয়েছে? ভারতনাট্যম কোথাকার নৃত্য? তামিলনাড়ু, তাই না? আরেকটা অন্ধ্রপ্রদেশের নৃত্য আছে কুচিপুড়ি। এই দুটো নৃত্যতেই কিন্তু তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ভারতের শীতল মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি কোথায় আছে ভারতের? ভারতের শীতল মরুভূমি হচ্ছে লাদাখে অবস্থিত। ভারতের উষ্ণ মরুভূমি একটা আছে, তোমরা নিশ্চয়ই জানো, রাজস্থানের থর মরুভূমি। আরেকটা হচ্ছে আমাদের শীতল মরুভূমি। লাদাখে সবচেয়ে কিন্তু ভারতের শীতলতম স্থান যেটাকে বলা হয় দ্রাস, সেটা কিন্তু লাদাখে আছে, এবং লাদাখকেই কিন্তু ভারতের শীতল মরুভূমি বলা হয়। লাস্ট এখন একটা প্রশ্ন আছে, যাই হোক। শের শাহ সুরির সমাধি কোন রাজ্যে অবস্থিত? শের শাহ সুরি 1545-এ তিনি মারা গেছিলেন। বারুদের স্তূপে বিস্ফোরণ ঘটে তার মৃত্যু ঘটেছিল, এটা মনে রাখবে একটু। শের শাহ সুরি, সুরি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 1540 থেকে 1545 পর্যন্ত তিনি দিল্লি শাসন করেছিলেন। সেই শের শাহ সুরি, তার সমাধি কোন রাজ্যে অবস্থিত ছিল? তার সমাধি হচ্ছে বিহারে। বিহারের কোথায়? সাসারামে। সাসারামটা কোথায় আছে? বিহারে আছে। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়? লাস্ট কোশ্চেন একদমই আজকের সেশনের। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার নামে পরিচিত কোন অঞ্চলটি? দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় থাঞ্জাভুরকে। থাঞ্জাভুরটা কোথায়? এটা তামিলনাড়ুতে আছে।
করমণ্ডল উপকূলে। ওকে, এটাকে দক্ষিণ ভারতে শস্য ভান্ডার বলা হয়। ওকে, অলরাইট, আজকের ক্লাসটি আমি এন্ড করছি। 30টি যে প্রশ্ন নিয়ে এসেছিলাম সেটা নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে। যদি ভালো লেগে থাকে সকলে একটা করে লাইক করে দেবে। টাটা।